আমাদের পরে কেউ ঝাঁপায় পড়বে, আমাদের ছেলেদের হত্যা করবে, আমাদের নামে সারা পৃথিবীতে আমাদের তারা আকাম করে আমাদের ঘাড়ে পরে দিবে, এটা তো আমরা কখনো মেনে নিব না। কাজেই রোহিঙ্গা সমস্যা জটিল সমস্যা। আমাদের আজকের আলোচনা রোহিঙ্গাদের সমস্যা নিয়ে বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ সম্মিলিত জোটের চেয়ারম্যান, বিশেষ সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব সেকেন্দার আলী মনি। আমরা জানি যে রোহিঙ্গারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে, খুন, রাহাজানি, ছিনতাই এবং মানব পাচারের মতো অপরাধ তারা করে আসছেন। এবং ইদানিং আমরা জেনেছি যেটা যে ডিবি পুলিশের মাধ্যমে বেশ কিছু রোহিঙ্গাদের আমরা ধরতে দেখেছি যারা পাসপোর্টের মাধ্যমে বাইরে যাচ্ছে। এবং বিশেষ করে এই বিষয়ের উপরে আমরা জানতে চাবো জনাব সেকেন্দার আলী মনির কাছে যে এর সমাধানে আমাদের করণীয় কি। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার এই অনুষ্ঠান দেশ এবং বিদেশ থেকে দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এবং আমার জোট সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হলো। আসলে রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা করতে হলে আমাদের প্রথমে একটু জানতে হবে যে এই রোহিঙ্গা কারা। এই রোহিঙ্গারা হচ্ছে যে আমার যেটা যতটুকু স্টাডি, এই রোহিঙ্গারা হচ্ছে যে একসময় আরাকান নামে একটা রাষ্ট্র ছিল এবং এই আরাকানের কিছু অংশ নিয়ে এখন বার্মাতে আরাকান আছে, কিন্তু তখন ছিল একটা পূর্ণাঙ্গ আরাকান এবং সেটা ছিল আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ এবং বার্মার কিছু অংশ নিয়ে এই আরাকান রাষ্ট্র ছিল। এই আরাকানের যেসব জাতিগোষ্ঠী বাস করতেন তার মধ্যে একটা গোষ্ঠীর নাম হচ্ছে রোহিঙ্গা। তা আমরা যখন স্বাধীনতার আমাদের পর রোহিঙ্গারা তার আগের থেকেই তাদের জাতিগোষ্ঠীর লোক বেশি ছিল আরাকানে। তারা বার্মার সংলগ্ন যে আরাকান, সেই আরাকানে তারা বসবাস শুরু করে দিল। তা এখন এই রোহিঙ্গারা মূলত কিন্তু অধিকাংশই মুসলমান এবং তাদের ভিতর বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য জাতির লোক আছে, কিন্তু সেটা খুব কম। রোহিঙ্গাদের আমার মনে হয় 85 থেকে 90% লোকই ইসলাম ধর্মের অনুসারী এবং তারা মুসলমান। এখন এই রোহিঙ্গারা যখন এদের কোনো সমস্যা হয় তখন এরা সবসময় দেখে আসছি যে এরা বাংলাদেশে এসে ঢুকে পড়ে। এই রোহিঙ্গা সমস্যা কিন্তু শুরু হয়েছে আরও 20 বছর আগে। আপনারা জানেন সম্ভবত তখন জিয়াউর রহমান সাহেব ছিলেন রাষ্ট্রপতি, তখন একবার এরকম বার্মায় গণ্ডগোল হওয়াতে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসলো। আমরা কিন্তু ওই 10 লক্ষ রোহিঙ্গাকে তখন থেকে চেষ্টা করে আমরা কিন্তু তাদেরকে ফেরত পাঠাতে এখন পর্যন্ত পারি নাই এবং এটা একটা দীর্ঘ সময় চলে গেছে। তখন জাতিসংঘ, আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশন এবং আমাদের সরকার অনেক চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবেতে, কিন্তু বিভিন্ন জটিলতায় ওই 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা তাদের দেশে ফেরত পাঠাতে পারিনি। পক্ষান্তরে কী হয়েছিল, ওই 10 লক্ষ এখন যে দেখেনকে 20-30 লক্ষে পরিণত হয়ে গেছে। এরপরে গত এই যে লাস্ট যে গ্রুপ আসলো, এরাও এরকম 10-12 লোক, আবার তাদের সমস্যা হলো 10-12 লাখ ঢুকে আসলো। এখানে ঢুকে আসে আগে যারা ছিল তাদেরকে আমরা দেশে পাঠাতে পারলাম না, পরবর্তীতে আরও 10-12 লক্ষ লোক এখানে চলে আসলো এবং এদের যে বংশবৃদ্ধির হারটা এটা কিন্তু আমাদের ন্যাচারালি আমাদের বাঙালিদের চেয়ে অনেক বেশি। কারণ এদের তো কোনো চিন্তা নাই, এদের কোনো খাদ্য খাবারের কোনো জোগাড়ের কোনো অভাব নাই, কারণ জাতিসংঘ এদের খাবার দিচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক ডোনার এজেন্সি এদের খাবার দিচ্ছে, বিভিন্ন ইয়ের থেকে এদেরকে খাবার দেওয়া হচ্ছে। তা এইসব কারণে এইসব বিভিন্ন সাহায্য সংস্থা তাদের পিছনে আছে, যার কারণে তারা শুধু খাচ্ছে আর প্রোডাকশন দিয়ে যাচ্ছে। এতে করে দেখা গেছে যে এই 10-20 লাখ রোহিঙ্গা আমার মনে হয় এখন 50 লক্ষের উপরে তারা হয়ে গেছে। আর এই রোহিঙ্গারা আমাদের জনগণের সাথে মিলে গেছে। যারা এখানে জন্মগ্রহণ করেছে আজ থেকে 20 বছর আগে যারা জন্ম নিয়েছে তারা তো আমাদের জনগণের সাথে অনেকে মিলে গেছে, বা ওখান থেকে যারা আসছিল তারাও আমাদের জনগণের সাথে মিলে গেছে। এতে করে কি হয়েছে, একটা মিক্সড ক্রাইম জোন তৈরি হয়েছে এখানে। রোহিঙ্গা যেসব ছেলেপেলেরা বার্মার থেকে মাইগ্রেট করে আমাদের দেশে তখনও এসেছিল এবং পরবর্তীতেও যারা এসেছে, এদের অধিকাংশ যুবক ছেলেরা ক্রাইমের সাথে এখানে জড়িত হয়ে গেছে।
এবং এই ক্রাইমটা শুধু আমাদের দেশের ভিতর সীমাবদ্ধ রাখে নাই, তারা এটা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তিকে অনেকটা নষ্ট করে ফেলছে। এটা কেমন? এটা হচ্ছে যে এই রোহিঙ্গারা আমাদের এখান থেকে পাসপোর্ট নিছে। কি হিসাবে পাসপোর্ট নিছে? বাঙালি হিসাবে পাসপোর্ট নিছে। তাহলে আপনি বলতে পারবেন যে আমরাই তো তাদেরকে অপরাধ করতেছি, যে আমরা তাদেরকে পাসপোর্ট দিচ্ছি কেন? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে আমরা তাদেরকে পাসপোর্ট দিচ্ছি কেন। আমরা এমনভাবেতে আমাদের এই পাসপোর্ট অফিসগুলোকে তারা কবজা করে ফেলছে যে কোনো অবস্থাতেই বুঝতে দিচ্ছে না যেটা রোহিঙ্গা না বাঙালি। কারণ তারা কলকৌশলে বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে তারা নাগরিকত্ব নিচ্ছে, আরও অন্যান্য এনআইডি বিভিন্ন কায়দায় তারা কলকৌশলে বের করে নিয়ে তারা পাসপোর্টটা নিচ্ছে। আর এই পাসপোর্টটা নিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ রোহিঙ্গা মিডল ইস্টে চলে গেছে, বাঙালির চাকরি নিয়ে, বাঙালি হয়ে চাকরি নিয়ে চলে গেছে। গত 20 বছর আগে মধ্যপ্রাচ্যে যেসব খুন খারাপি হতো বা অপরাধ হতো, সেখানে বাঙালিদের কোনো অস্তিত্ব ছিল না। দেখা গেছে আফগান বা লিবিয়া টিবিয়া এইসব দেশের লোকেরা বা আফ্রিকার কিছু দেশের লোকেরা সেখানে ক্রাইম জোনের সাথে জড়িত ছিল, ক্রাইম করে গেছে। বাঙালিরা কিন্তু সৌদিদের কাছে খুব একটা সুনাম অর্জন করেছিল কাজের মাধ্যমে। পরবর্তীতে দেখা গেছে এই রোহিঙ্গা বাঙালি যাওয়ার পর থেকে এই যত সৌদি আরবে, কাতারে, আরব রাষ্ট্রগুলোতে যেসব খুন খারাপি হয়েছে, দেখা গেছে যে বাঙালিদের নাম। কারণ হচ্ছে যে বাঙালি পাসপোর্ট নিয়ে গেছে এবং এদের ইতিহাস খুঁজে দেখা গেছে যে এরা সব রোহিঙ্গা। তাহলে কি হচ্ছে? তারা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নাগরিকত্ব নিয়ে, আমাদের পাসপোর্ট নিয়ে, আমাদের ভাবমূর্তি ব্যাপকভাবে তারা ক্ষতিসাধন করতেছে। এখন আপনি আসেন যে সেই যে 10 লাখ রোহিঙ্গা যে আগে আসছিল, এই 10 লাখের সাথে এবারও যে 10-12 লাখ 15 লাখ এসে গেছে এখানে, তাহলে এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। এবং এই রোহিঙ্গারা, আমার সবসময় রোহিঙ্গারা যখন আসে তখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম এবং আর্টিকেলটা আমি ফেসবুকে দেওয়ার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিলেন। তখন আমি লিখেছিলাম যে এই রোহিঙ্গারা আর কখনো এই দেশ থেকে ফিরে যাবে না। এবং বিহারিদের যেমন 50 বছর পরে আইসে সরকার নাগরিকত্ব দিছে এবং এই 50 বছর এদের মানবতার জীবনযাপন করাইছে। এই বিহারিরা এই দেশের মানুষকে ক্রাইম শিখাইছে, এই বিহারিরা এই দেশের জন ছেলেদেরকে নেশা করা শিখাইছে, খুন খারাপি শিখাইছে। ঠিক অনুরূপভাবে রোহিঙ্গারাও দেখবেন এক সময়, আজ থেকে হয়তো আগামী 50 বছর বাঁচি কিনা জানি না, দেখবেন যে সরকার বাধ্য হয়ে এই রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে এবং এরা আমাদের দেশটাকে ক্রাইমে একবার ছেড়ে দিয়ে দেবে। আমি সরকারকে বলেছিলাম, তখনই আমার লেখাটায় বলেছিলাম যে এখনও সময় আছে, আমাদের নিজস্ব প্রচেষ্টা এবং আন্তর্জাতিক লবিংটাকে আমাকে খুব মজবুতভাবে করতে হবে, আমাদের করে অচিরেই এই রোহিঙ্গাদেরকে আমাদেরকে তাদের দেশে পাঠানো উচিত। আমি আমার মন্তব্যে বলেছিলাম। আমাকে অনেক কথা লিখেছিলেন যে মানবতা আশ্রয় দিচ্ছে আমাদের নেত্রী, আপনি কেন এখন এই মুহূর্তে তাদেরকে পাঠাতে চাচ্ছেন? আপনি কি মানবতা বিরোধী কোনো লোক কিনা, বা মানুষের প্রতি আপনার দয়া মায়া আছে কিনা? হ্যাঁ, মানুষের প্রতি আমার দয়া মায়া আছে, কিন্তু অল্প কয়েকটা মানুষের সাথে দয়া মায়া দেখাতে যে আমার বৃহৎ জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যাবে, এটা আমি কখনো চাবো না। আমি চাচ্ছি যে রোহিঙ্গারাও তাদের দেশে চলে যাক, তাদেরকে সেখানে আমরা আন্তর্জাতিক লবিং মেনটেনেন্স করে তারা যেন সেখানে ভালো থাকে, সেই ব্যবস্থাপনায় আমরাও অংশগ্রহণ করি, আর আমরাও আমাদের জনগণকে যেন এই রোহিঙ্গাদের হাত থেকে আমরা সেভ করে রাখি। এখন কথা হচ্ছে যে এই রোহিঙ্গারা যখন এসে গেছে, তখন দেখা গেছে যে বিভিন্ন আন্তর্জাতিক মহল রোহিঙ্গা প্রত্যাবর্তনের চেয়ে বেশি এসে গেছে। এখানে কীভাবে এদেরকে বসায় দেওয়া যায়, তাদের জন্য গুচ্ছগ্রাম, তাদের জন্য আলাদা জায়গা, তাদের জন্য আলাদা এরিয়া, তাদের জন্য ঘর বাড়ি, এইসবই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এইসবের প্ল্যান, এইসব করার প্ল্যানে একটা সুদূর প্রসারী প্ল্যান আছে। সেই প্ল্যানটা হচ্ছে যে এদেরকে স্থায়ীভাবে এখানে বসবাস করতে দেওয়া। যেমন বিহারিদের দেওয়া হয়েছিল জেনেভা ক্যাম্প করে, অমুক ক্যাম্প তমুক ক্যাম্প ইত্যাদি ইত্যাদি ক্যাম্প করে দিয়ে তাদের বসায় দেওয়া হয়েছিল। তার মানে একটা স্থায়ী পরিকল্পনা করে বিদেশিরা এখানে তাদেরকে বসাইছিলেন। রোহিঙ্গাদের বেলায় ঠিক একই রকম আমরা দেখতেছি যে রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাবর্তনের চেয়ে তাদেরকে এখানে স্থায়ী বসবাস করাবে কীভাবেতে, তাদের জন্য ওই সেন্ট মার্টিন, তাদের জন্য ওই ইত্যাদি ইত্যাদি দ্বীপে কীভাবে তাদের ঘর বাড়ি বানা দেওয়া যায়, পার্বত্য চট্টগ্রামে তাদের কীভাবে শেল্টার দেওয়া যায়, এইসব নিয়ে আন্তর্জাতিক সংস্থা বা দাতা সংস্থাগুলো খুব ব্যস্ত হয়ে গেছে এবং আসলে তারা করেও যাচ্ছে সেইভাবেতে। তো এইটার প্ল্যানে যেটা এইটার বিহাইন্ডে যেটা থাকে, আমার যেটা বিশ্বাস
যে কোনো না কোনো ষড়যন্ত্র ঠিক বলবো না, কোনো না কোনো খারাপ উদ্দেশ্য হয়তো এটার পিছনে কাজ করতেছে, বা নাও করতে পারে। এটা আমি ঠিক এইভাবেই বলতে চাচ্ছি যে আমি আগে পরে যেটা দেখছি, বিহারিদের ব্যাপারে যেটা দেখছি, অবাঙালিদের ব্যাপারে যেটা দেখছি, যে ঠিকই 50 বছর পরে এসে আমাদের নাগরিকত্ব তাদের দিতে হলো। তাহলে এই 50 বছর তাদের জীবন থেকে কেন আমরা মানবতার জীবনযাপন করালাম? এই 50 বছরে তারা তো অনেক আপ টু ডেট হয়ে যেত। এই 50 বছর আগে যদি তাদের নাগরিকত্ব দেওয়া হতো, তাহলে তো এই বিহারিরা আজকে বাংলাদেশে বিহারি বলতো না, এরা বাঙালি হয়ে যেত সবাই। এদের এই উর্দু ভাষা থাকতো না, সব বাংলা ভাষা হয়ে যেত আমাদের সাথে মেলামেশা করে। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে এসে দিলাম যখন তার একটা আলাদা একটা সত্তা দাঁড় হয়ে গেছে। আর ঠিক অনুরূপভাবে রোহিঙ্গারা যদি একটা আলাদা সত্তা দাঁড় হয়ে যায়, আলাদা ভাষাভাষী লোক হিসাবে দাঁড় হয়ে যায়, তা আপনি দেখবেন যে এর পিছনে ব্যাপক ষড়যন্ত্র একসময় কাজ করবে। আপনি আপনি তাকায় দেখেন গাজার দিকে, ইহুদিদের দিকে তাকায় দেখেন। ইহুদিরা ছিল সারা পৃথিবীতে ছড়ায় ছিটানো অবস্থায়। দ্বিতীয় যুদ্ধের পরে বড় বড় রাষ্ট্রগুলো কৌশল করে পৃথিবীতে এত জায়গা, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সমস্ত পৃথিবী ধরা ফেলানো জায়গা, সব জায়গা বাদ দিয়ে থুই আইছে একবারে আরবদের মাঝখানে, একবারে গাজা একটা ছোট্ট একটা জায়গায় তাদের বসতি স্থাপন করার জন্য দিল। কেন? কানাডার অর্ধেক পৃথিবী নিয়ে আগে কানাডা সেখানে ফেলানো ছিল, সেখানে তাদের দিল না কেন? অস্ট্রেলিয়ায় কোনো জনগণ ছিল না, সেখানে দিল না কেন? নিউজিল্যান্ডে দিল না কেন? সারা পৃথিবী খালি রয়েছে, অথচ সব বাদ দিয়ে থুয়েছে মুসলিমদের মাঝখানে, মুসলমানদের মাঝখানে, আরব রাষ্ট্রগুলোর একবার মাঝখানে গাজায় তাকে ছোট্ট একটু জায়গা দেওয়া হলো। কারণ এর পিছনে তাদের একটা ষড়যন্ত্র ছিল। এর পিছনে দেখেন তারা পরবর্তীতে সেই জায়গায় থেকে তারা আশেপাশের জায়গা জবরদস্তি করে দখল করেছে। তারা সেখানে উদ্বস্ত শিবির থেকে রাষ্ট্র বানাইছে। তারা তো আসছিল উদ্বস্ত শিবির হিসাবে, তারা তো রাষ্ট্র হিসাবে আসেনি। সেখান থেকে আজ তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে, এবং ইসরায়েল রাষ্ট্র গঠন করার সাথে সাথেই দেখেন যারা বসাইছিল তারাই প্রথম স্বীকৃতি দিয়ে দিল যে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে। আমরা মুসলমান যেসব কান্ট্রি আছে বা মুসলিম যেসব দেশ আছে, আমরা কিন্তু ইসরায়েলকে এখনও রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। কিন্তু আমাদের অগোচরে আমাদের জায়গা দখল করে, মানে মুসলমানদের জায়গা দখল করে, আরবদের জায়গা দখল করে যারা রাষ্ট্র গঠন করলো, যারা এখানে বসাইছিল, তারাই সর্বপ্রথম স্বীকৃতি দিয়ে দিল সেই রাষ্ট্রকে। এখন আমাদের যে রোহিঙ্গা, আমি স্পষ্টভাবে আমি দেশবাসীকে জানাতে চাই যে এই রোহিঙ্গাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে জটিল এবং বড় সমস্যা। এখনই সময় এদেরকে দেশে ফেরত পাঠানো। এখন যদি এদেরকে দেশে ফেরত পাঠানো না হয়, তা এরা দেখবেন এক সময় বলবে যে এই পার্বত্য চট্টগ্রাম, এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এগুলো আমাদের আদি বাসস্থান, এবং এরা বলবে যে এটা রোহিঙ্গা রাষ্ট্রের অংশ, এবং এরা এই অঞ্চলকে তাদের রাষ্ট্র হিসাবে ডিক্লার দিয়ে দেবে। আর রাষ্ট্র হিসাবে যখনই ডিক্লার দিয়ে দেবে, তখন দেখবেন যে এদেরকে বহু বড় বড় রাষ্ট্র মদত দেবে। তখন তাদের কাছে অস্ত্র দিবে, ও দিবে দিবে বিভিন্নভাবে ইত্যাদি। এই যে দেখেন ভারত এত বড় একটা রাষ্ট্র, এর 3-4টে প্রদেশ এই আমাদের পূর্ব অঞ্চলে সমস্যার সমাধান হচ্ছে না। দীর্ঘ আজ দেখতেছি 50 বছর পর্যন্ত এরা স্বাধীনতা চাচ্ছে, এই করতেছে, দেশের যুদ্ধ করতেছে। বাট ভারত কত বড় একটা রাষ্ট্র, ভারত কত বড় শক্তিশালী একটা দেশ, কই তাদের তো সমাধান করতে পারতেছে না। কারণ তাদের পিছনে আরও বড় রাষ্ট্র আছে, তারা ওই বিচ্ছিন্নবাদীদের মদত দিচ্ছে, সেই স্বাধীনতাকামীদের মদত দিচ্ছে, বিভিন্নভাবে তাদের সাহায্য করতেছে, যার জন্য সমস্যার সমাধান ভারত এখন পর্যন্ত করতে পারি নেই। আর আমরা তো ছোট একটা রাষ্ট্র, আমরা তো ভারতের মতো তো শক্তিশালী না। এই রোহিঙ্গারা দেখবেন আজ হোক কাল হোক এরা একটা ঝামেলা করবে, তখন বড় বড় রাষ্ট্রগুলো তাদেরকে সহায়তা দেবে। এটা আমি একাল ডেফিনেটলি বলতে পারি। এই 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 প্রক্রিয়ায় ছিল হচ্ছে যে বিহারিরা, কিন্তু সেটা আমরা দীর্ঘদিন পরে একটা কায়দা করে কৌশল করে হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতায় এটাকে সে কাটায় উঠতে পারিছেন, এবং তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিছে। নাগরিকত্ব দিয়ে দিলে আর কিছু করার নাই। তো আমার মতে হয় তাদের ফেরত পাঠানো হোক, না হলে তাদের নাগরিকত্ব দিয়ে মিলায় দেওয়া হোক আমাদের সাথে। কারণ হচ্ছে যে এদেরকে এই অবস্থায় রাখলে এরা জটিল একটা সমস্যার আমাদের ভিতরে বাধা দিবে, এতে কোনো ভুল নাই। তো আমি আপনার মাধ্যমে আরও বলতে চাই যে সরকারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার সাথে আমাদের জনগণের আগায় আসতে হবে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে আগায় আসতে হবে। আগায় এসে এই সমস্যার সমাধান করতে হবে সর্বপ্রথম আন্তর্জাতিক প্রচেষ্টা যদি আমরা ফেল করি, তাহলে আমাদের কৌশল করে এদেরকে সরাতে হবে। আমরা মানবতা দেখাবো, কিন্তু আমাদের পিঠ বাসায় মানবতা দেখাবো।
আমাদের পরে কেউ ঝাঁপায় পড়বে, আমাদের ছেলেদের হত্যা করবে, আমাদের নামে সারা পৃথিবীতে আমাদের তারা আকাম করে আমাদের ঘাড়ে পরে দিবে, এটা তো আমরা কখনো মেনে নিব না। কাজী রোহিঙ্গা সমস্যা জটিল সমস্যা, এই সমস্যার সমাধানে কোনো একক দল না, আওয়ামী লীগ না, বিএনপি না, সব দলের সর্বদলীয়ভাবেতে আগায় আসতে হবে। এটা জাতীয় সমস্যা, আমাদের সকল রাজনৈতিক দলকে আগে আসতে হবে, সকল সুশীল সমাজকে আগে আসতে হবে, সকল জনগোষ্ঠীকে আগে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য। এটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই রোহিঙ্গারা এদেশ থেকে চলে যাবে এবং আমরা সংকটমুক্ত হব। জাতিসংঘের কোনো ভূমিকা আছে কিনা? বাংলাদেশ অ্যাপিল করছিল জাতিসংঘের কাছে এই বিষয়টা সমাধানের জন্য, এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, জাতিসংঘের ভূমিকাটা শোনেন, জাতিসংঘকে একটা সংঘ, জাতিসংঘের অ্যাকচুয়াল বিষয়টা আমি একসময় জাতিসংঘে আমি কাজ করে আসছি, আমি জাতিসংঘ ভালো করে চিনি। জাতিসংঘ হচ্ছে চলে দাদাদের হুকুমে, দাদারা যেভাবেতে চালায় জাতিসংঘ সেইভাবেতে চলে, ওর বাইরে তাদের ফ্রেম নাই। আপনি একটা ব্যক্তিগত হেল্পের জন্য এখন জাতিসংঘকে একটা কথা বলবেন যে আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট উইথ গভর্নমেন্ট, আবার আপনি বলবেন যে আন্তর্জাতিকভাবে বলবেন যে ওরা বলবেন যে আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট উইথ কমিটি। হ্যাঁ, তার মানে জাতিসংঘে নিজে কিছু ক্ষমতা নাই, ওখানে কিছু রাষ্ট্রের ক্ষমতাই তাদের ক্ষমতা। তো সেখানে দেখা যায় যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে হয় আমেরিকা ভেটো দিবে, না হলে রাশিয়া ভেটো দিবে, না হলে ফ্রান্স ভেটো দিবে, এর একটা ভেটো পাওয়ার দিয়ে দিয়েছে, যার জন্য কোনো সিদ্ধান্তই এই পর্যন্ত দেখেন জাতিসংঘ কোন সমস্যাটার সমাধান করতে পারছে। আপনি দেখা দেন যে জাতিসংঘের পৃথিবীতে এই জটিল সমস্যার সমাধান করতে পারছে। কাজে আমি মনে করবো যে জাতিসংঘের পরে যদি ভরসা রেখে রোহিঙ্গা প্রত্যাবর্তন করাতে চান, কোনোদিন হবে না, হবে না, হবে না। এটা প্রচেষ্টা আমাদেরকে অন্যভাবে করতে হবে। আমাদের ঘাড়ের পরে এই ঝামেলা, আমাদেরকে এই সমস্যার দিকে কীভাবে সমাধান হয় সেইভাবে তাকাতে হবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, এবং এই ধরনের একটা জটিল প্রশ্নের সম্মুখীন আপনি আমাকে করেছেন, আপনাকে ধন্যবাদ। দেশবাসী সকলকে ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠানে আরও আসতে পারি, হ্যাঁ, আমি সেই আশাও ব্যক্ত করে যাচ্ছি। আর সাথে সাথেই আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আল্লাহ হাফেজ।